আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে শিখাবো হচ্ছে মূলত তোমাদের জীববিজ্ঞান বইয়ের ২য় অধ্যায়ের মিয়োসিস বিভাজন সম্পর্কিত তথ্যাবলী। অর্থাৎ এই বিভাজন সম্পর্কে কোনো একটা হিন্টস যখন উদ্দীপকে উল্লেখ থাকবে তোমাদেরকে লিখতে হয় মিয়োসিস বিভাজন সম্পর্কিত তথ্যাবলী। হয় বলে যে মিয়োসিস বিভাজনে জীবজগতে কি ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো। মিয়োসিস বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? মিয়োসিস বিভাজনের সাথে জীবজগতের কি সম্পর্ক? এই তথ্যাবলী কিন্তু মিয়োসিস বিভাজন সম্পর্কে চলে আসে। তা আমরা মোটামুটি মিয়োসিস বিভাজনের যে চিত্রটা আছে সেই চিত্রটা সহকারে আমরা যদি মিয়োসিস বিভাজন সম্পর্কিত কিছু তথ্য পয়েন্ট আকারে যদি লিখে দিই তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আমরা প্রথমেই বলবো মিয়োসিস বিভাজনে কি বিভাজিত হয় আসলে? আমরা জানি যে কোষ বিভাজনে সাধারণত সাইটোপ্লাজম বিভাজিত হয় এবং নিউক্লিয়াস বিভাজিত হয়। নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোসোম বিভাজিত হয়। কিন্তু সাইটোপ্লাজমের বিভাজনকে সরাসরি প্রত্যক্ষভাবে মিয়োসিস বিভাজনের মধ্যে উল্লেখ করতে না পারলেও আমাদের এখানে বৈশিষ্ট্য আকারে নিউক্লিয়াসের বিভাজন এবং ক্রোমোসোমের বিভাজনটাকে উল্লেখিত বৈশিষ্ট্য আকারে আমরা কিন্তু বলতে পারি। যেমন নিউক্লিয়াসের এই জায়গাতে কয়বার বিভাজন হবে দেখো, নিউক্লিয়াসের ২ বার বিভাজন ঘটবে। নিউক্লিয়াসের কয়বার বিভাজন ঘটবে? ২ বার, এবং ক্রোমোসোমের ১ বার বিভাজন ঘটবে। এটা কিন্তু আমরা কিন্তু বইতে বিভিন্ন অংশে কিন্তু দেখেছি যে টোটাল মিয়োসিস বিভাজনের অংশে বলেছে যে এখানে মোটামুটি এটাকে এই বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। হ্রাসমূলক বিভাজন বলা হয়। কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? কারণ দেখো, একটা পিতা কোষ এবং একটা মাতা কোষ থেকে অর্ধেক জিন পিতা থেকে, অর্ধেক জিন মাতা থেকে একত্রিত হয়ে একটি নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের জিন কিন্তু এই মিয়োসিস বিভাজনের মাধ্যমে উৎপত্তি ঘটে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই বিভাজনে দেখো যে মাতৃকোষের অর্ধেক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। মাতৃকোষের অর্ধেক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আচ্ছা, এই কথাটা কিন্তু অবশ্যই তোমরা উল্লেখ করবা। এর পাশাপাশি আরো কিছু তথ্য তোমরা উল্লেখ করতে পারো যে মনে রাখতে হবে এই অংশে মোটামুটি নিউক্লিয়াস যখন বিভাজিত হবে, হ্যাঁ, এই অংশে যখন নিউক্লিয়াসটা বিভাজিত হবে ২টা অংশে বিভাজিত হবে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। প্রথম অংশে অর্ধেক বিভাজিত হবে, প্রথম অংশে অর্ধেক, এবং দ্বিতীয় অংশে সমানভাবে বিভাজিত হবে। তাহলে মিয়োসিস বিভাজনে ২টা স্টেপে সম্পন্ন হবে। প্রথম স্টেপে নিউক্লিয়াসটা অর্ধেক বিভাজন ঘটবে, পরের স্টেপে সমান বিভাজন ঘটবে। তাহলে আমরা লিখব যে প্রথম অংশে নিউক্লিয়াসের অর্ধেক বিভাজন ঘটে, অর্ধেক বিভাজন ঘটে। ঠিক আছে, এই তথ্যটাও কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করবা। এর পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী টপিকে। দেখো, এই বিভাজনে যে মাতৃকোষে যে ২টা নিউক্লিয়াসটা পাওয়া যায় সেটার মাতৃকোষের হুবহু বৈশিষ্ট্য ধারণ করতে পারে না, অর্ধেক বৈশিষ্ট্য আসে। তাহলে সেক্ষেত্রে অপত্য কোষ, অর্থাৎ মাতৃকোষ থেকে উৎপন্ন যে কোষ তাকে আমরা বলি অপত্য কোষ। এই অপত্য কোষের বৈশিষ্ট্যটা কিন্তু মাতৃকোষের অর্ধেক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখিত থাকে। তো সব মিলিয়ে দেখো মাতৃকোষের চূড়ান্ত অবস্থা, তাহলে আমরা বলবো মিয়োসিসের প্রথম অংশে, তাহলে প্রথম অংশে হ্রাসমূলক ও দ্বিতীয় অংশে সমান সমান বিভাজন ঘটে। এই যে প্রথম অংশে হ্রাসমূলক এবং দ্বিতীয় অংশে সমান সমান বিভাজন ঘটার ফলে পরবর্তীতে একটা সময় ২টা অংশ মিলিত হয়ে মিয়োসিস বিভাজনের ফলাফলটা কিন্তু আমরা স্বচক্ষে দৃশ্যমান হয়ে থাকে। তাহলে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোসোম ধারণ করে কিন্তু এই অপত্য কোষটা। পরবর্তীতে আমরা চলে যেতে পারি এর পরবর্তী টপিকে। দেখো, ব্যাপারটা এরকম যে আমরা জানি মাইটোসিস বিভাজনে মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা সমান থাকে, বাট মিয়োসিস বিভাজনে এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটবে না। এই অংশে আমরা বলবো যে দেখো,
মিওসিস মিওসিস বিভাজন দুই ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত, এক যথা মিওসিস এক ও মিওসিস দুই, মিওসিস দুই, এই দুইটা অংশ কিন্তু বিভাজিত। আমরা আগেই বলে নিয়েছি মিওসিস এক হচ্ছে হ্রাসমূলক এবং মিওসিস দুই হচ্ছে মূলত, মিওসিস দুই হচ্ছে এই যে সমান সমান অংশ, অর্থাৎ এখানে কিন্তু মাইটোসিসের অনুরূপ বিভাজনটা ঘটে থাকে। তাছাড়া মিওসিস বিভাজনের ক্ষেত্রে দেখো, মিওসিস বিভাজনে আর কি কি ধরনের পরিবর্তনটা ঘটে আমরা একটু দেখব। মিওসিস বিভাজনে সাধারণত দেখা যায় যে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের উপস্থিতি থাকে। তাহলে পুং ও স্ত্রী জনন কোষের উপস্থিতি থাকে, উপস্থিতি থাকে। একটা তোমাদের গল্প শোনায়, বিষয়টা হচ্ছে দেখো যে এই মিওসিস বিভাজন যদি না থাকতো, হ্যাঁ মিওসিস বিভাজন যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে মানুষ জন্মই হতো না, বা এরকম ঘটনা ঘটতো যে মানুষের ছড়াছড়ি হয়ে যেত, আমরা চারিপাশে এত মানুষ দেখতাম যে বলার মতো না। আবার কোনো গবেষণার মতে এরকম হতো যে মিওসিস বিভাজন ছাড়া কোনো মানুষ জন্মই হতো না। কারণ দেখা যায় যে হ্রাসমূলক বিভাজন যদি না হয়, যদি ক্রোমোসোম সংখ্যা এবং নিউক্লিয়াসের সংখ্যার মধ্যেকার এক ধরনের তারতম্য বজায় বা সমতা বজায় না থাকতো, তাহলে কিন্তু জিনগত চারিত্রিক বৈশিষ্ট্যের নতুন ধরনের অবস্থা উৎপত্তি দেখা যেত না। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি যে মিওসিস বিভাজনে আমরা কি করতে পারি, দেখো চারিত্রিক বৈশিষ্ট্যের সমাহার দেখা যায়, চারিত্রিক বৈশিষ্ট্যের সমাহার দেখা যায়। তো এই যে মিওসিস বিভাজনটা, এখানে প্রথম অংশটুকুতে তোমরা যদি বলো যে ভাইয়া অ্যাকচুয়ালি মিওসিসের ফার্স্টে কি হয়, এটা 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 যদি তোমরা জানতে চাও, তাহলে আমরা কিন্তু বলবো যে এই বিভাজনে দেখো, এই বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ তৈরি হয়, চারটি অপত্য কোষ তৈরি হয়। এই উল্লেখিত পয়েন্টগুলো যদি তোমরা লিখো এবং মিওসিসের যদি চিত্র খুব সুন্দর করে আঁকিয়ে উপস্থাপন করো, তাহলে মিওসিস বিভাজন সম্পর্কিত তথ্যাবলী সম্পূর্ণ ওকে। এখন প্রশ্ন হচ্ছে মিওসিসের গুরুত্ব। মিওসিসের গুরুত্বগুলো সাধারণত দেখো, গুরুত্ব কথাটা থাকলে তোমরা মনে করবে যে গুরুত্ব সরাসরি উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে সরাসরি উল্লেখ থাকে যে গুরুত্ব বিশ্লেষণ করো। সেক্ষেত্রে কিন্তু মিওসিসের গুরুত্বের ক্ষেত্রে অবশ্যই উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হবে। পাশাপাশি মিওসিসের এই সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা মনে রাখলেই হয়ে যাবে।